গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বারিক অপেরা পার্টি। সকালবেলা একজন কাঁচা পাকা দাড়িওয়ালা মুসলমান আমার সামনে এসে দাঁড়িয়ে বললে, সালাম বাবু। কে তুমি? আগে আমার নাম বারিক মণ্ডল, বাড়ি চালদি। আপনার কাছে একটু আলাম। কেন? ধানি জমি কিনবেন? 50-এর মন্বন্তর তখনও উগ্র হয়ে ওঠেনি। দিকে দিকে ওর আগমন বার্তা অল্পে অল্পে ঘোষিত হচ্ছে। একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হলো। সবাই ভাবছে এ দুর্দিনের অভাব অনটন শিগগিরই কেটে যাবে। এ সময়ে ধানের জমি কেনা মন্দ নয়। সামনেই শ্রাবণ মাস, জল বৃষ্টিও বেশ হচ্ছে। কিনলে ধান রোয়া হতে পারে এবারে। চালের দাম 25 টাকা মন, তাও সহজপ্রাপ্য নয়। কলকাতা থেকে বোমার ভয়ে পালিয়ে এসে বাড়ি বসে আছি। হয়তো কলকাতা শহর জাপানি বোমার খায়ে ছত্রাকার হয়ে যাবে। দেশেই থাকতে হবে বরাবর। দেশে ধানি জমির নিতান্ত অভাব। যা আছে তা নিয়ে কাড়াকাড়ি চলছে। বললাম, জমি কোথায়? কতটা? চালদির মাঠে। তা বলি আপনার কাছেই যাই, ওর যদি জমির দরকার থাকে। 7 বিঘে জমি বাবু, বিক্রি করবে আমাদের গায়ের সোনাই মণ্ডল। তুমি তার কেউ হও? না বাবু, ওর মধ্যে 2 বিঘে ভিটে জমি আছে। সে জমিটুকুতে আমি খাজনা দিয়ে বাস করি। জমিটা কিনলে আমি আপনার ভিটের প্রজা হব। 2 টাকা করে খাজনা করি। ধানের জমিটা আপনাকে সস্তায় করে দেবো বাবু। আমাকে ধানের জমিগুলো কিন্তু ভাগে দিতে হবে। আর যদি আপনি নিজে চাষ করেন তো আলাদা কথা। কলকাতা থেকে নতুন এসে বহুদিন পর দেশে বসেছি। জমি জমার ব্যাপার তত বুঝি না। ব্যাপারটা তলিয়ে বোঝবার চেষ্টা করলাম। চালদির বারিক মণ্ডল আমার কাছে এসেছে কিছু জমি বেচতে। ওর জমি নয়, সোনাই মণ্ডলের জমি। কিন্তু ও এসেছে কেন? এতে ওর স্বার্থ কি? না, ও আগে থেকেই এই জমার অন্তর্ভুক্ত 2 বিঘে জমিতে বাস করে। আমি নিলে ও আমার প্রজা হবে এবং আমি ওকে ধানের জমির ভাগিদার করব। বেশ কথা। বারিকের চেষ্টায় ও আমার ইচ্ছায় 3 দিনের মধ্যে জমি কেনা হলো। রেজিস্ট্রি অফিসে যে দলটি জমি রেজিস্ট্রি করতে গিয়েছিল, বারিক মুসলমান দেখলুম তার মোড়ল। মহা ফুর্তিবাজ লোক সে। আধ বুড়ো লোক হলে কি হয়, দাড়ি নেড়ে নেড়ে পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বেগুনি খাচ্ছে, ফুলুরি খাচ্ছে। রেজিস্ট্রি শেষ হয়ে গেলে বারিক আমায় ডেকে বললে, বাবু একটুখানি দোকানে চলুন। কোন দোকান? জল খাবেন একটু। জল খাওয়ানোর প্রথা আছে এদেশে। যে জমি কেনে সেই মনের ফুর্তিতে সাক্ষী ও শনাক্তকারীকে মিষ্টিমুখ করায়। যে জমি বেচে সে তো রিক্ত হয়ে গেল, সে খাওয়াবে কেন? এই কথা তো এদেশে নেই। কিন্তু বারিকের আনাড়ি ধরনের বিনীত গ্রাম্য অনুরোধ এড়াতে না পেরে খাবারের দোকানে বসলাম। দাও ও দোকানি বাবুরি, নিমকি, সিঙ্গারা, সন্দেশ দাও। আর ওই যে
হ্যাঁ দে, গোল গোল তোমার। ওটা কি বলে? ওই দেও, 1 পোয়া লুচি খাবেন বাবু? হ্যাঁ রে, বাবুরই লুচি দাও 8খানা। ভাজা নেই? তা ভেজে দাও। 1.5 টাকা খরচ গেল শুধু আমার পিছু। খাবার খরচ গেল টাকা 4। বারিক মহাফূর্তিতে 1 টাকার খাবার নিজেই খেলে। সন্ধ্যা হয়ে গেল। সবাই মিলে অন্ধকারে বাড়ির দিকে রওনা হই। বারিক অন্ধকার পথে গান জুড়ে দিলে চেঁচিয়ে, ওগো হরি বংশীধারী শ্যাম লটবর। সোনাই মণ্ডল বাজার থেকে বড় দেখে 2টো ইলিশ মাছ কিনেছে, কারণ আজ তার হাতে কর করে 250 টাকা। জমি ওরা নাকি খুব সস্তায় দিয়েছে আমাকে। দলিল লেখক আমাকে আড়ালে বলেছিল 250 টাকায় 7-8 বিঘে জমি কিনেছেন, তার মধ্যে 5 বিঘে আমন ধানের জমি। সাব রেজিস্ট্রার বাবু এ দলিল এখন মঞ্জুর করলে হয়। দামটা কম বলে মনে হচ্ছে কি না? যা হোক, রেজিস্ট্রি হয়ে গেল, কোনো গোলমাল হয়নি। বারিক মণ্ডল বললে, বাবু আমাদের গা আগে, তারপরে আপনাদের গা। এই অন্ধকারে কি করে যাবেন? সোনাই ইলিশ মাছ কিনেছে, আমাদের গ্রামে আজ থাকুন, ইলিশ মাছ রান্না করুন পেঁয়াজ দিয়ে, আর চলুন একটু ফুর্তি করা যাক। আমি রাজি হলাম না, বাড়ি চলে এলাম অন্ধকারে। বারিক আমার প্রজা হলো। তখন শুনলাম বারিক অপরের জমিতে বাস করত। সে ভিটের খাজনা বহুদিন না দেওয়াতে জমিদার ওর বাড়ি এবং 1 জোড়া বলদ বিক্রি করে ক্রোক দেবার উপক্রম করেছিল। তাই ও সে জমি ছেড়ে আমার জমিতে নতুন করে চালা ঘর বাঁধল। আমার নতুন কেনা ধানের জমি ওই ভাগে চাষ করার জন্য বন্দোবস্ত করে দিলে। সেবার ধান রোয়া শেষ করলে। বারিক রোজ সকালে একবার করে আমার বাড়ি ঠিক আসবে, এসে এ গল্প ও গল্প করে উঠবার সময় কিছু না কিছু ছুতোয় টাকা চাইবে। বাবু এসো, বারিক তামাক খাও। বাবু বড্ড দায়ে পড়ে আলাম, 5টা টাকা দিতে হবে। কেন হঠাৎ? আপনার জমিতে 12 মেসে চাষ দিয়ে রেখেছি, মুসুরি বুনতাম, যা হবে আপনার অর্ধেক আমার অর্ধেক। বেশ, নিয়ে যাও। তারপর শুনলাম মুসুরি বুনবার টাকা দিয়ে বারিকর গানের দলে ডুগি তবলা কিনেছে। একদিন বললাম, মুসুরি বুনলে বারিক? আগে বাবু। ক বিঘে? 1 বিঘে। আর 2 বিঘে? বাবু আর 2টো টাকা দিতে হবে, খরচে ফুল হচ্ছে না। মিথ্যে কথা, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে তোমার গানের দলের ডুগি তবলা কিনেছ। কোথায় তোমার গানের দল? ওই জেলে পাড়ার জেলে ছোড়াদের নিয়ে বসি, রোজ আখড়াই হয়। গান বাজনা ভালোবাসি বাবু। এবার পুজোর সময় সাধন সমর আর আজমিলের বৈকুণ্ঠ লাভ নামাবো 12 আসরে। দেখি যদি খোদার মর্জি হয়। আমার ছোট ছেলে কেষ্ট সাজে, দেখবেন কি গানের গলা, কি একটু। বেশ বেশ, দেন বাবু 2টো টাকা নিয়ে যাও, কিন্তু মুসুরি ঠিক বুনবে। তার বলতে কাল সকালেই বাকি 2 বিঘে সাঙ্গ করব।
ধানের সময় আমার ভাগে যে ধান দেওয়ার কথা, বারিক আমাকে তা দিলে না, অনেক কম দিলে। লোকে বললে, বাবু ও ওই রকম, কত লোকে ফাঁকি দিয়েছে, আপনাকে ভালো মানুষ পেয়ে ফাঁকি তো দেবেই। খুব রেগে বারিকের বাড়ি গেলাম। গিয়ে দেখে শুনে বেশি রাগ রইল না। কি মুশকিল, এই রকম বাড়ি ঘর, মাত্র একখানা চারচালা ঘর। ঘরের দরজা জানলার ফাঁকগুলো বাঁশের ঝাঁপ দিয়ে আটকানো, দৌড় পর্যন্ত নেই ঘরের। ওর দলিজে বিছানো আছে একখানা বেদে চটা, অর্থাৎ খেজুর পাতার বোনা পাটি, একটা কঙ্কাল সার তামার বদনা, একটা হুঁকো আর তামাক। টিকে রাখবার মাটির পাত্র, একখানা অত্যন্ত হেঁড়া ও ময়লা রাঙা নরুন পার শাড়ি চালে শুকুচ্ছে। চালের অন্য স্থানে একটা কুমড়ো গাছ উঠেছে। উঠোনে একখানা ভাঙা গরুর গাড়ি। সব শুদ্ধ মিলে অত্যন্ত ছন্ন ছাড়া অবস্থা। কিন্তু বিষয় সম্পত্তি রাখতে গেলে ভাবপ্রবণ হলে চলে না। আমি কড়া সুরে বললাম, মোটে 2 বিঘে ধান পেলাম 3 বিঘে জমিতে। আমার সব শুদ্ধ 22-23 টাকা নিয়ে এসেছো, তার বদলে ধান দাও। আর বছরে ভিটের খাজনা 2 টাকা, তাও শোধ করো, নইলে কালই নালিশ ঠুকে দেব। বাড়িতে 2টি ছেলে, বড়টির বয়স 18-19, আরেকটি বয়স 14-15। তারা বাবার কাছেই দালিজে বসে গল্পগুজব করছিল। চট করে একখানা খুরশি পিড়ি এনে বড় ছেলেটা আমায় বসতে দিলে। বারিক বললে, যা কাঁঠাল পাতা কি কলার পাতা নিয়ে আয়, বাবু তামাক খাবেন। ওরে আলি, শিগগিরই ছোট, থাক, আমার তামাকের দরকার নেই, ধান বের করো বাকি টাকার। ঠান্ডা হন বাবু, তামুকখানা আগে। বারিক নিজে তামাক সেজে দিলে। বললাম, তোমার ছেলেরা কি করে? বড়টি গরু চড়ায়, ওরা দুজনে ভালো গান গায়, শুনিয়ে দে বাবুকে একখানা গান। থাক, গান এখন দরকার নেই, তুমি ধান বার করো। দেব বাবু দেব। আর খাজনা আজ সব শোধ দিতে হবে, নইলে নালিশ হবে জানো। দেব বাবু দেব, তামাক খান। একটু পরে বারিক ও তার 2 ছেলেতে ধরাধরি করে 2 বস্তা ধান বার করে নিয়ে এলো। বারিক বললে, বাবুরে ধানগুলো ওর বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে, গরু দুটো খুঁজে নিয়ে এসে গাড়িতে জুতে দে। আমি বাধা দিয়ে বললাম, কত ধান? 2.5-20, 7.5 মণ। এতে তো শোধ হবে না, দে না। বাবু আল্লার কিরে, ঘরে আর ধান নেই, সব দিলাম আপনারে, আর কিছু নেই, আপনি দেখে আসুন ঘরে। তোমার ধান রইল না? না বাবু, সব দিলাম। তুমি ছেলে পেলে নিয়ে খাবে কি? তার কি করব বাবু, আমি নালিশকে বড্ড ভয় করি। ওর কথা আমার বিশ্বাস হলো না। 2 বস্তা ধান গরুর গাড়ি করে ওরা আমার বাড়ি পৌঁছে দিলে। 2 দিন পরে বারিক তার 2 ছেলেকে সঙ্গে নিয়ে সন্ধেবেলা আমার বাড়ির সামনে দিয়ে দেখি কোথায় যাচ্ছে। বারিকের বগলে বেহালা। বললাম, ও বারিক, কোথায় চললে? হাগে বাবু সালাম, মহল্লা দিতে যাচ্ছি।
তুমি কি বেহালা বাজাও? ওই অমনি একটু আধটু খোদার মসজিদে। জেলেপাড়ায় ওদের দলের ঘরে একদিন গিয়ে বেড়াতে বেড়াতে হাজির হলাম। বাঁওড়ের ধারে একটা জাম গাছের ছায়ার লম্বা দোচালা ঘর, কঞ্চির বেড়ার দেওয়াল, বসবার জন্যে খান চারেক পুরনো মাদুর, এক কোণে 2 জোড়া ডুগি তবলা, একখানা খোল, 1 জোড়া মন্দিরা, গোটা 2 থেলো হুঁকো টাঙানো বাঁশের খুঁটির গায়ে। জন 5-6 লোক জুটেছে, বাকি এখনো আসেনি। আমাকে ওরা সরবে অভ্যর্থনা জানালো। বটতলায় বসলাম। সামনে বাউরের স্বচ্ছ জলে পদ্মফুল আছে। লম্বা লম্বা জলজ ঘাসের মধ্যে দিয়ে সুরি বালি মাটির পথ গিয়ে জলের ঘাটে নেমেছে। পানকৌড়ি বসে আছে পাটা শ্যাওলার দামে। ওপারে কাজী সাহেবের দরগা। ভাঙা পাঁচিলে মস্ত বড় জিউলি গাছ বেড়ে উঠে সমস্ত দরগা ঘরের উপর ঝুপসির ছায়া পড়ে আছে। আঠা ঝরে পড়ছে গাছটার কাঁধ থেকে, খানিকটা সাদা খানিকটা লাল। আঠা ঝরে ঝরে দরগার পশ্চিম দিকের পাঁচিলের কোণটা একেবারে ঢেকে গিয়েছে। দরগাতলার ঘাটের ওপারে আমিনপুর গ্রামে কৃষক বধূরা মাটির কলসি কাখে জল নিতে যাওয়া আসা করছে। একজন তামাক সেজে কোলকে আমার হাতে দিয়ে বললে, তামুক সেবন করুন, একটা কলার ডাঁটা কি এনে দেব? আমি তামাক খেতে খেতে বললাম, তা একটু গান বাজনা হোক শুনি। সে বললে, বাড়িতে এখনো আসেনি, সে না এলে আরম্ভ হবে না বাবু। সে হলো বেআলাদার, এ দলিতার, এর নাম বারিক অপেরা পার্টি। বাহ বাহ, নাম দিয়েছে কে? বাবু, মোরা তো ইংরেজি জানি না। অন্য অন্য যাত্রা দলে কাগজে যেমন লেখা থাকে তাই দেখে মোরা একটা মিল খাটিয়ে করেছি। ভালো হয়নি? একটু পরে বাড়ি এসেও সেই কথা জিজ্ঞেস করলে। আমি বললাম, নামের মতো নাম একটা হয়েছে বটে, খাসা নাম। গান শুনিয়ে দে, বাবুরি তামুক সেজে দে। ব্যস্ত সমস্ত বাড়িকে ঠান্ডা করে আমি তাকে বেহালা বাজাতে বললাম। ওর 2 ছেলে বেশ গান গায়। একটি ছেলে কৃষ্ণ সাজে, বেশ কালো নধর চেহারাটি। তাকে বারিক বললে গান গেয়ে আমায় শুনিয়ে দিতে। সে রগে হাত দিয়ে তারস্বরে সোনাই যাত্রার এক গান আরম্ভ করলে। ওরে ও কিছান ভাই, আমি হেথা বলে যাই, গৌরেতে শোনো সেই বাণী। বললাম, বেশ বেশ, কৃষ্ণের গান? বারিক ধমক দিয়ে বললে, মান বঞ্চন পালার সেই গানখানা গা, আমার সঙ্গে ধর। বলেই নিজেই রগে হাত দিয়ে আরম্ভ করলে। ধনী কি সুখে রাখিব পরাণ, কানু হেন গুণনেদি, গৃহে না আইল যদি, অঝরে বহিল 2 লয়ান। লয়ান যে বয়ে যায় গুণমণির বিরহ জ্বালায়, লয়ান যে বয়ে যায়। বাড়ি গান করে মন্দ নয়। খানিকক্ষণ থেকে আমি চলে এলাম। জ্যোৎস্না রাত ছিল। বাড়ি কি আসতে দেয়? বসুন বসুন, চন্দ্রাবলী গান একটা শুনে যান, আমি নিজে শিখিয়েছি। রাত 11টার সময় দেখি আমার বাড়ির সামনে দিয়ে ছেলে দুটিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে বন জঙ্গলের পথ দিয়ে। বারিকের বাড়ি চালদি গ্রামে। ওদের সেখানে বাঁওড়ের ধারে গান বাজনা হয়। বারিকের বাড়ি থেকে সে জায়গা 1.5 মাইলের ওপর।
এই পথের অধিকাংশই ঘন ঘন বন জঙ্গলে ভরা। সাপ খোপের ভয় তো নিশ্চয়ই আছে এত রাত্রে। বারিককে ডেকে বললাম, আলো নিয়ে যাওনি কেন বারিক? বারিক রাস্তায় দাঁড়িয়ে বললে, কে বাবু, এখনো জাগন্ত আছেন? আর বাবু আলো, কেরোচিন তেল কোনে পাবো? কেরোচিন তেল অভাবে অন্ধকারে ভাত খেতে হচ্ছে রোজ রোজ। তা গান কেমন শুনলেন? আগাগোড়া নিজে শেখানো বাবু, ওরা সব জেলে মালো বেতালা বেসুরো গান গাইতো, হাতে নাতে শেখালাম বাবু। বারিক এমন ভাব প্রকাশ করলে যেন সে স্বয়ং ফৈয়াজ খা। আমি তাকে একাটি পাকাটি দিয়ে মশাল জেলে নিয়ে বাড়ি যেতে বললাম। হাটে ওদের গ্রামে সোনাই মণ্ডলের সঙ্গে দেখা। যে সোনাই মণ্ডল তার ধানের জমি বিক্রি করেছিল আমার কাছে। বেগুন বিক্রি করছে দেখে বললাম, সোনা ভালো আছো? আগে হ্যাঁ একরকম বাবু। বেগুন দাও 2 সের। বাবু, একটা কথা আপনাকে বলতাম। বারিকের অবস্থা যে খুব খারাপ হলো। আপনি মনিব, আপনাকে না বললি আর কাকে বলি? ভাবলাম বারিকের বোধে খুব অসুখ হয়েছে, কিন্তু 2-4 দিন আগে তাকে গান করে বাড়ি ফিরতে দেখলাম যে। কি হয়েছে তার? সোনাই বললে, তা না বাবু, ওর বড় দুর্দশা হয়েছে। আপনার কাছে 1 মুঠো টাকা দেনা ছিল, আপনি ধানগুলো নিয়ে গেলেন, আর ঘরে খোরাকির ধান রইল না। যার কাছে নেবে তার ফেরত দেবে না, এই ওর দোষ। নলে নাপিতের আর রামচরণ ময়রার গোলা থেকে আর বছর সমানে ধান কর্জ নিয়েছে, একটি দানা শোধ করেনি। সেদিন নালিশ করে রামচরণ ময়রা ওর বলদ ক্রোক নিয়ে গিয়েছে গত সোমবারে। ধান কর্জ পাচ্ছে না কারো কাছে, একবেলা খেতে পাচ্ছে, একবেলা খাওয়া জুটছে না। বস্তর আবানে ওর স্ত্রী, ঘরে বার হওয়ার উপায় নেই। ছেলে দুটো আহম্মদ দফাদারের বাড়ি ও বেলা দুটো ভাত খেয়েছে। স্বামী স্ত্রী বোধহয় খাওয়া হয়নি আজ। আশ্চর্য হয়ে বললাম, সে কি কথা? গত সোমবারে ওর গরু ক্রোক হয়েছে বলছো, সেই সোমবার সন্ধ্যের সময় যে ওকে বাড়ি অপেরা পার্টির ঘরে মহা আনন্দে 2 ছেলেকে নিয়ে গান করতে দেখেছি। তা দেখবেন বাবু, ও যে ওই রকমই লোক। কাল কি খাবে সে ভাবনা নেই। দেখুন গিয়ে 2 ছেলে নিয়ে বেহালা বাজাচ্ছে। ধান নেই ঘরে, 1 দানা নেই বাবু। ওর মহাজনের কাছে কর্জ করে না কেন? ওই যে বললাম বাবু, সেই দিকে যাবার জো আছে। মহাজনের ঘরে 17 শলি ধান কর্জ নিয়েছিল, তার 1 খুচি ধান শোধ করেনি। দেনায় মাথার চুল বিক্রি। যার নেবে তারে আর দেবে না, কথার একদম ঠিক নেই। কেউ বিশ্বাস করে আর দেয় না। এর কিছুদিন পরে বারিক আমার কাছ থেকে 10টা টাকা ধার নিয়ে গেল। কলাই বেচে টাকা শোধ দেবে এই শর্তে তাকে টাকা ধার দিলাম। ক্ষেতের কলাই মুগ সব যে যার বিক্রি করে ফেললে। বারিক আমার সঙ্গে আর দেখাও করলেন না। একদিন হাটে খবর পেলাম বারিক কলাই মুগ আহম্মদ দফাদার সব কিনে নিয়েছে। শুনে আমার ভয়ানক রাগ হলো। বারিকের বাড়ি পরের দিনই সকালে গেলাম। বারিকের প্রতিবেশী তোফাজ্জল বললে, বাবু শিগগির যান,
সে এখনো তার দলিজে বসে তামুক খাচ্ছে। আপনি যাচ্ছেন শুনতে পেলি পেলিয়ে যাবে, পাওনাদার এলেই পালাবে, ওর স্বভাবই ওই। বারিকের ঘর দরের অবস্থা আরও ছন্নছাড়া। চালের খড় গত বর্ষায় পচে ঝুলে পড়েছে। উঠোনের মাঝখানে মুখ কলাই মারাবার খামার, একপাশে ভুসি পাকার হয়ে আছে। গাড়ি গরু নেই উঠোনে। বারিক আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল, মুখও শুকিয়ে গেল। আসুন বাবু, সালাম, দলিজে উঠে বসুন। ওরে আলি, খুরশি বিড়িখানা বাবুরি পেতে দে। থাকবে বিড়ি, আমি এসেছিলাম তোমার কাছে। মুখ কলাই বিক্রি হয়েছে? হ্যাঁ বাবু, আমার টাকা দাও। টাকা এখনো মোর হাতে আসেনি বাবু। মিথ্যে কথা। কার কাছে বিক্রি করেছো? আহমদ দফাদারের কাছে। তো সে সংবাদ আমি রাখি। আহমদ কারো পয়সা বাকি রাখবার লোক নয়। টাকা বের করো। বারিক নির্বিকারভাবে আমার জন্য তামাক সাজতে লাগলো। তামাক সাজা শেষ করে আমার দিকে কোলকে এগিয়ে দিয়ে বললে, তামাক সেবন করুন, আমার কথার উত্তর দাও। আপনি ন্যায্য বলেছেন। টাকা ওরা দিয়েছিল, তার সংসারের জ্বালায় সে টাকা মোর খরচ হয়ে গিয়েছে। তবলা ছাইতে হলো 3 টাকা। বেহালার তার এনেলাম মুকুন্দ তেলির দোকান থেকে। ওসব বাজে কথা শুনতে চাই না। খেতে পাও না, মহাজনের দেনা শোধ করার যখন ক্ষমতা নেই, তখন অত শখ কেন? বাড়ি ঘরে তো এই অবস্থা, গাড়ি গরু কি হলো? আমার প্রশ্নের উত্তর দিলে ওর প্রতিবেশীদের মধ্যে কে একজন। আমার চড়া সুর শুনে অনেকে জড়ো হয়েছিল ওর ঘরের সামনে। বললে, ওরে আর কিছু বলবেন না বাবু, লোকটার আর কিছু নেই। গাড়ি গরু কি হলো? বারিক নির্বিকারভাবে আমার জন্য তামাক সাজতে লাগলো। বলল, রামচরণ ময়রা গরু ক্রোক নিয়ে গেল, গাড়িও বিক্রি করে ফেলেছে আহমদ দফাদারের কাছে। গাড়ি গরু না থাকলে চাষার উঠোন মানায়? বলি, ও চাচা, বাবুর কাছ থেকে টাকা আনলে কেন, যদি শোধ করতে পারবা না? ভদ্রলোকের কাছে কথা ভাঙো কেন তুমি? একেবারে দশায় ছেড়েছে তোমায়। ছ্যা, চুরি করো কেন? বারিক মুখ চুন করে বসে রইল, আর সকলের হাতে হাতে কোলকে পরিবেশন করতে লাগলো। আমি নিরুপায় হয়ে চলে এলাম। বারিক কোনো কথা গায়ে মাখে না, কে যেন কাকে বলছে। বারিকের বাড়ি কিছুদিন আর গেলাম না। টাকা আদায় হবে না জানি, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। টাকা করে সম্পর্কও নয়। বারিকের সঙ্গে মাস 2 পরে একদিন হাটে হঠাৎ দেখা। কাঁধে একখানা ময়লা গামছা, পরনে হেঁড়া আধময়লা ধুতি, লুঙ্গির মতো করে পরা। সহাস্য মুখ। বারিক আমাকে দেখে বললে, বাবু সালাম, আমাদের ওইদিকে আর যান না? না, আমার অন্য কাজ আছে। আজ একবার মল্লা ঘরে যাবেন বাবু, ওবেলা 2 গান শোনাতাম, আর দেখতেন আমাদের সাধন সমন পালাটা কিরকম হলো। আজ পুরো মহল্লা হবে। পরশু গান হবে আরামডাঙ্গার বিশ্বেদের বাড়ি। আমার সময় হবে না। ও কথা বললে বাবু শুনছি না।
আসুন দয়া করে, হ্যাঁ আপনার এই গান শোনাতে বড় ভালো লাগে। যাবেন বাবু? ওর অনুরোধ এড়াতে পারলাম না। সন্ধ্যার কিছু আগেই বাউয়ের ধারে বাড়ি কপেরা পার্টির মহলা ঘরে গিয়ে বসলাম। বাড়ি ও তার দুই ছেলে ঠিক সন্ধ্যার সময় এলো। তখন বাউরের দিক থেকে ফুরফুরে হাওয়ায় বড্ড শীত করছে। সময়টা মাঘ মাসের প্রথম সপ্তাহ। বারিকের গায়ে একখানা বহু পুরনো কুষ্টিয়ার চাদর। জ্যোৎস্না রাত্রি। আমি বাইরে বসে রইলাম। বারিক মহা ব্যস্ত। কখনো এর গানের ভুল ধরে, কখনো ওর তালের ভুল ধরে। হাসি ঠাট্টা ও অঙ্গভঙ্গি কিভাবে করতে হবে বিদূষকের ভূমিকায় তার শিক্ষা দেয়। ছেলেকে শিখিয়ে দেয় কৃষ্ণের ভূমিকায় কিরকম বেঁকে দাঁড়াতে হবে। এর দোষ ধরে, ওর গুণ গায়। মোট কথা, এই বয়সে তার উৎসাহ আমোদ লম্পঝম্প একটা দেখবার জিনিস। আবার বাইরে এসে আমার কাছে বলে, বাবু বিড়ি একটা খান, দেখছেন কেমন? আমার নামে যখন এ দল, তখন বাড়ি কপেরা পার্টির যাতে বাইরের নাম ভালো হয় তা আমাকে দেখতে হবে নাকি বাবু? অজামিল কেমন দেখলেন? চলবে? কেষ্ট? বেশ, আপনারা ভালো বললেই ভালো। কে বলবে এই সেই বাড়ি, যার দুবেলা খাওয়া হয় না, যার গাড়ি গরু পর্যন্ত মহাজন ক্রোক দিয়েছে, দিনায় যার মাথার চুল বিক্রি, যার বয়স 55 কোঠা ছাড়াতে চলেছে। এই মহল্লায় ও একাই 100। পরদিনে হাটে আহমদ দফাদার ওকে কি করে অপমান করলে আমার সামনে। চেঁচামেচি শুনে গিয়ে দেখলাম আহমদ ওর গলায় গামছা দিয়ে টানাটানি করছে। আহমদ চালদি গ্রামের অবস্থাপন্ন লোক, লম্বা দাড়ি রাখে, বেশ একটু গর্বিত, ঘোড়ায় চড়ে বেড়ায়। এবার ধানের দাম 16.5 টাকা পর্যন্ত উঠেছিল। 2টি গোলা ভর্তি প্রায় 1000 মণ ধান চড়া দরে বিক্রি করে আহমদ টিনের বাড়ি খুঁচিয়ে 2তলা কোঠা বাড়ি করেছে। আমি গিয়ে বললাম, কি করো আহমদ? ওকে ছেড়ে দাও। ছি, তোমার চেয়ে বয়সে কত বড় না? আহমদ হাতে পয়সা করেছে, কাউকে মানে না। আমার দিকে ফিরে বললে, আজ জুতিয়ে ওর দেখিয়ে দেব বাবু। এত বড় আসপদ্দা আমার সঙ্গে জুয়াচুরির কথা বলে। মুখ দেব বলে বায়নার টাকা নিয়েছে, সেই আর বছর 2 মণ কলাই দিয়ে আর টাকাও দেয় না, গলাইও দেয় না। রোজ বলে দিচ্ছি, দেব। আজ আজ আমি ওরে আমার সঙ্গে কিনা ঠকামির কথা বলে বাবু। এত বড় সাহস! বাড়ির তখন বলছে, ছেড়ে দেন বাবু, আমি আমি ও সম্বন্ধীকে একবার দেখে নিতাম, আপনি ধরলেন কেন? আহমদ আবার সবেগে ঠেলে উঠে বললে, তবে রে। আবার তাকে কোনো রকমে ঠান্ডা করি। আহমদকে বললাম, কত টাকা পাবে? তা বাবু অনেক, খেতে পায় না। 2 বীজ ধান দিলাম আশ্বিন মাসে, 27 টাকা নিলে মুগির দাম, মোটে 2 মণ গলায় দিলে এখনো 15 টাকা তার দরুন বাকি। ঝিঙে ভুই করে গাঙের ধারে, তার 2 বছরের খাজনা 4.5 টাকা। আমার কাছ থেকে ব্যবসা করবে বলে 1.5 কুড়ি নারিকেল পেরে আনে, তার দরুন 1 পয়সা দেয়নি। ওর মতো মিথ্যেবাদী ফেরে বা জুয়াচোর এ দিকে রে। বারিকের প্রতিবেশী সোনাই মণ্ডল আমাকে আড়ালে বললে, বাবু
2 কাঠা মুসুরি আর 2টো মানকচু বেচতি এনলে বাড়িক, তা সব আহমদ কেড়ে নিয়েছে। হাটে ওই বেচে চাল কিনে নিয়ে যাবে, তবে ওদের খাওয়া হতো। কি অন্যায় দেখুন দেখি, 6 আনা পয়সা হবে আপনার কাছে, বেগুন পটলটা ওকে কিনে দিই। সেই দিনই রাত প্রায় 10টার সময় শুনলাম বাড়ির উচ্চ স্বরে রাগিনী ভাজতে ভাজতে বাড়ি কপেরার পাটির মহল্লা দিয়ে ফিরছে। তুমি কোন অংশে বলো, কোন বংশে, কারেই করেছ সুখী, নামটি তোমার দয়াময়, কথায় বটে কাজে নয়, ইত্যাদি। এরপরে অনেক দিন আমার ওর সঙ্গে দেখা হয়নি। একদিন সোনাই মণ্ডলের সঙ্গে আমার দেখা। তাকে বলি, বাড়ি কেমন আছে? আর বাবু, আপনি শোনেননি? তার যে সর্বনাশ হয়ে গিয়েছে। কি ব্যাপার, কি হলো? ওর ওই বড় ছেলেটা আজ 7 দিন হবে মরে গিয়েছে। সে কি কথা, কি হয়েছিল? বাবু পুরনো জ্বরে ভুগছিল, পেটে পিলে, রোজ সন্ধেবেলা জ্বর হতো, ওষুধ নেই পত্তি নেই। জ্বর সেরে গেল তো পান্তা ভাত আর পটল পেঁচ পোড়া খেলো। সেদিন রাত্রিরে জ্বর হয়েছে, আর সেই অপেরা পার্টি থেকে গান সেরে এসে ভোরবেলা মারা গেল। কাপড়ের কাপড়টুকু জোটে না শেষে। এই তো অবস্থা। বুড়ো বয়সে ওই ছেলেটা তবু মাথা ধরা হয়ে ঠেলে উঠছিল। আর একটা ছেলে, সে তো বাচ্চা, তার ভরসা কি? অত্যন্ত মর্মাহত হলাম বলা বাহুল্য। মনের কোণে ঘোর মিথ্যেবাদী জুয়াচোর সদাপ্রফুল্ল বৃদ্ধ বারিকের প্রতি একটু অনুকম্পার ভাব সঞ্চিত ছিল। কাল সকালে একবার বারিকের বাড়ি যাব। ভাগের জমি 2 বছর কেড়ে নিয়েছিলাম ওর কাছ থেকে। এবার ওর কাছে আবার বন্দোবস্ত করব। পুত্র শোকাতুর বৃদ্ধকে সান্ত্বনা দেওয়া উচিত, সাহায্য করা উচিত। সেই দিনই রাত 10টা-11টা গোসাই বাড়িতে জন্মাষ্টমীর নিমন্ত্রণ খেতে যেতে শুনি কোথা থেকে বাঁশি, বেহালা, ডুগি, তবলা ও মানুষের গলার একটা সম্মিলিত রব ভেসে আসছে। নিমচাঁদ গড়াই বললে, বাবু, গোসাই বাড়ির নাট মন্দিরে আজ জন্মাষ্টমীর দিন বাড়ি কপেরা পার্টির গাওয়া হচ্ছে, বেশ ভালো পালা হবে, গিয়ে শুনুন। আসরে গিয়ে দেখি বারিক বিদূষকের ভূমিকায় দাড়ি নেড়ে নেড়ে খুব লোক হাসাচ্ছে। পালা হচ্ছে সাধন সমর বা অজামিলের বৈকুণ্ঠ লাভ। নমস্কার।